মহিলাটি যখন তার ছেলের জন্য জলখাবার তৈরি করতে রান্নাঘরের দিকে যাচ্ছিল তখনই সে পায়ের নিচে ঠান্ডা জল অনুভব করে। খানিকটা ঘাবড়ে গিয়ে সে জানালার দিকে ছুটে যায়। বাইরে তাকাতেই তার বুক ধরফর করে ওঠে। পুরো শহর জলে ডুবে গেছে, চারদিকে শুধু জল আর জল। দৃশ্যটি দেখে অ্যানা স্তব্ধ হয়ে যায়। আতঙ্কে সে দ্রুত তার বাবা মাকে ফোন করে। হাত কাঁপছিল তার। কল কানেক্ট হতেই সে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? তার মাও বলে, এখানেও একই অবস্থা, এখানেও চারদিকে জল থুই থুই করছে। ঠিক তখনই বিল্ডিংয়ের অ্যালার্ম বেজে ওঠে। ম্যানেজমেন্ট থেকে ওয়ার্নিং দেওয়া হয় যে এক ভয়ানক বন্যা এসেছে এবং পানি ৩ তলা পর্যন্ত চলে এসেছে। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ হয়ে পড়ে আছে, তাই সবাইকে বাঁচার জন্য সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠতে বলা হয়। অ্যানা দ্রুত তার এবং ছেলের কাপড় গোছাতে শুরু করে। তখনই তার কাছে জো নামের এক পুলিশ অফিসারের ফোন আসে। জো জানায় তাকে অ্যানাদের উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়েছে। সে অ্যানাকে সব জিনিসপত্র ফেলে শুধু ছেলেকে নিয়ে ওপরের দিকে যেতে বলে। এখানে আমরা জানতে পারি অ্যানা আসলে একজন ডাক্তার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ন্যাচারাল ডিজাস্টার স্পেশালিস্ট। সে আগে থেকেই আন্দাজ করেছিল এমন কোনো প্রলয় ঘটতে পারে। অ্যানা ছেলের ওষুধের ব্যাগটা নিয়ে জিনকে পিঠে তুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন হুলুস্থুল কাণ্ড, চারদিকে শুধু জল আর জল। সবাই বাঁচার জন্য ওপরের দিকে ছুটছে, ফলে সিঁড়িতে প্রচণ্ড ভিড়। কোনো উপায় না দেখে সে আবার মেন সিঁড়ির দিকে ফিরে আসে। সেখানে সে সামনের বিল্ডিংয়ে পুলিশ অফিসার জোকে দেখতে পায়। অ্যানা তাকে ইশারা করে, কিন্তু পর মুহূর্তেই খেয়াল করে জিন তার সাথে নেই। সে দেখে জিন পাশের এক প্রতিবেশীর ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে। অ্যানা দৌড়ে সেখানে তাকে খুঁজতে যায়, কিন্তু তখনই পানির বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসতে দেখে। জানলা ভেঙে পানি ভেতরে ঢুকে পড়ে। সে পানির নিচে জিনকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সে তার ছেলেকে খুঁজে পায়, কিন্তু জিন তখন জ্ঞান হারিয়ে ফেলেছে। অ্যানা জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অ্যানা দরজা খোলার আপ্রাণ চেষ্টা করতেও পানির চাপে তা খুলছিল না। তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় জো। সে দরজা খুলে তাদের উদ্ধার করে এবং জিনকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। এরপর জো তাদের রেস্কিউ করেছে বলে তাদের রিপোর্ট রেকর্ড করে। জো বলে তাদের এখন ছাদের দিকে যেতে হবে, সেখানে হেলিকপ্টার আসবে। সিঁড়িতে ওঠার সময় অ্যানা জোকে জিজ্ঞেস করে বৃষ্টির পানি কেন সমুদ্রের পানির মতো নোনা। তখন জো বলে একটি ছোট্ট গ্রহ অ্যান্টার্কটিকায় আছড়ে পড়েছে। এর ফলে সেখানকার সব বরফ গলে গিয়ে সমুদ্রের পানি বৃষ্টির সাথে মিশে এক মহাপ্রলয়ের সৃষ্টি করেছে, আর এই কারণেই পুরো জাপান পানির নিচে তলিয়ে গেছে। জো বলে তারা এখন যে ৩০ তলা বিল্ডিংয়ে আছে, পানির স্তর বাড়ার কারণে কিছুক্ষণ পর সেটাও ডুবে যাবে। অ্যানা অবাক হয়ে জিজ্ঞেস করে এত বড় দুর্যোগের কথা এক্সপার্টরা আগে কেন জানায়নি। জো বলে তারা জানত, কিন্তু সঠিক প্রস্তুতি নিতে দেরি করে ফেলেছে। সে আরও এক ভয়ানক তথ্য দেয়, আজই পৃথিবী থেকে মানবজাতি সম্পূর্ণ বিলুপ্ত হতে যাচ্ছে। জো অ্যানাকে বলে তাকে বাঁচানোর আসল কারণ হল অ্যানা সেই দুইজন বিজ্ঞানী যারা এআই এর মাধ্যমে হিউম্যান ইমোশন সিস্টেম তৈরি করেছিল। অ্যানার কাঁধেই এখন নতুন এক মানব প্রজাতি তৈরির দায়িত্ব। তাদের ম্যানেজার হিউন নিখোঁজ, তাই অ্যানাই এখন শেষ ভরসা। ল্যাবে ইতিমধ্যেই মানুষের মতো দেখতে শরীর তৈরি করা আছে, যাদের বুদ্ধিমত্তা এবং বংশবৃদ্ধির ক্ষমতা আছে। শুধু বাকি আছে তাদের মধ্যে মানবিক আবেগ বা ইমোশন সিস্টেম ইনস্টল করা। জো বলে ল্যাবে পৌঁছলেই অ্যানা সব পরিষ্কার বুঝতে পারবে। এরপর জিন বাথরুমে যেতে চাইলে তারা ১৫ তলার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়। জো লুকিয়ে তার হেডকোয়ার্টারে রিপোর্ট করে। তার হাবভাব দেখে বোঝা যায় সে অ্যানার কাছে কিছু একটা গোপন করছে। অ্যানা তখন তার মাকে শেষবারের মতো ফোন করে। তার মা জানায় সে বাঁচার আশা ছেড়ে দিয়েছে এবং অ্যানাকে শুধু নিজের ও জিনের জীবন বাঁচাতে বলে। কান্নারত অবস্থায় অ্যানা ফোন কেটে দেয়। ঠিক তখনই জো সেখানে এসে বলে জিনের শরীর খারাপ করছে। অ্যানা গিয়ে দেখে জিনের সুগার অ্যাটাক হয়েছে। ওষুধের ব্যাগ হারিয়ে যাওয়ায় অ্যানা পাশের এক ফ্ল্যাটে ঢুকে চিনি দিয়ে জুস বানিয়ে জিনকে খাওয়ায়। জিনের এই অসুস্থতা অ্যানাকে পুরনো এক স্মৃতির কথা মনে করিয়ে দেয়। জানা যায় অ্যানা এবং তার ম্যানেজার হিউন আসলে তাদের নিজেদের ছেলেমেয়েদের জিন এবং ইউজিন ল্যাবে এক্সপেরিমেন্ট হিসেবে তৈরি করেছিল। জিন কোনো সাধারণ মানব শিশু নয়, সেই হিউম্যান ইমোশন সিস্টেমের প্রথম সফল পরীক্ষা। হিউন অ্যানাকে বলেছিল ল্যাব একদিন এই সাবজেক্ট বা বাচ্চাদের তাদের কাছ থেকে কেড়ে নেবে। ততক্ষণে জিনের জ্ঞান ফেরে, বাইরে সূর্য ওঠে এবং ঝড় কিছুটা থামে। জো বলে এটা সাময়িক বিরতি মাত্র। এরপর জো সেই গোপন সত্যটা প্রকাশ করে যা সে এতক্ষণ লুকিয়েছিল। সে বলে ল্যাবে পৌঁছানো মাত্রই জিনকে অ্যানার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কারণ সে শুধু ল্যাবের সম্পত্তি। জো আরও বলে সে নিজেও জিনের মতো ল্যাবে তৈরি এক পরিত্যক্ত সন্তান, যাকে তার মা ছেড়ে দিয়েছিল। এ কারণেই জো মানবজাতির এই নিষ্ঠুর স্বভাবকে ঘৃণা করে। ইচ্ছে করেই সে অ্যানাকে এই কষ্টের সত্যিটা জানায়। জো আসলে অ্যানার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিল, এটা জানার পর যে তার ছেলেকে কেড়ে নেওয়া হবে সে কি করে।
অ্যানা ভেতরে ভেতরে আঘাত পেলেও নিজের আবেগ লুকিয়ে রাখে এবং চুপ থাকে। ঠিক তখনই ঝড় আবার ফিরে আসে। তারা দ্রুত জিনকে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে। সিঁড়ি দিয়ে ওঠার সময় অ্যানা এক দম্পতিকে দেখতে পায়। মহিলাটি গর্ভবতী ছিল এবং তার প্রসব বেদনা শুরু হয়েছিল। স্বামীটি অ্যানার কাছে সাহায্য চায়, কিন্তু জো সাফ জানিয়ে দেয় তাদের হাতে একদম সময় নেই। অ্যানা নিরুপায় হয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে সামনে এগিয়ে যায়। তখন জিন জিজ্ঞেস করে ওই মহিলার এত কষ্ট হচ্ছে কেন। অ্যানা বোঝায় যে সে একটি শিশুর জন্ম দিতে চলেছে। তখন জিন খুব নিষ্পাপভাবে প্রশ্ন করে, মা, আমাকে জন্ম দেওয়ার সময় তোমারও কি এত ব্যথা হয়েছিল? এই কথা শুনে অ্যানার বুক ফেটে কান্না আসে, কারণ জিন তো প্রাকৃতিকভাবে জন্মায়নি, তাকে ল্যাবে তৈরি করা হয়েছে। অ্যানা কোনো উত্তর দিতে পারে না। সে জিনকে কোল থেকে নামিয়ে হ্যালো বন্ধুরা, আজ বলছি 1xBet সম্পর্কে। পিএসজি ও সেরিয়া এর স্পন্সর 28 মার্চ শুরু হচ্ছে আইপিএল ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল লাইভ দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে চিকেন রোড ও ক্র্যাশ গেম সহ বিভিন্ন বিনোদনমূলক খেলা। মাত্র 300 টাকা দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড গল্প2 ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তুমিও করতে পারো। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1xBet লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রোমোকোড গল্প2 ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। কান্নায় ভেঙে পড়ে। জো এসে তাড়া দেয়, আর মাত্র একতলা বাকি, কিন্তু অ্যানা জানিয়ে দেয় সে তার ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। তখন জো তাকে মিথ্যে ভরসা দেয়। সে কথা দেয় যে সে এমন ব্যবস্থা করবে যাতে জিন অ্যানার সাথেই থাকতে পারে। এই ভরসা পেয়ে তারা ছাদে পৌঁছায়। ছাদে ল্যাবের একটি টিম আগে থেকেই অপেক্ষা করছিল, যার নেতৃত্বে ছিল কিম জানায় জিনকে তারা নিয়ে যাবে এবং এখন থেকে জিনের পরিচয় নিউ হিউম্যান নম্বর 77। অ্যানাকে ল্যাবে গিয়ে হিউম্যান ইমোশন সিস্টেমের ওপর কাজ চালিয়ে যেতে হবে। সৈন্যরা জোর করে জিনকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়। অ্যানা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অসহায় অ্যানা দৌড়ে জোয়ের কাছে যায় এবং তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে সাহায্য চায়, কিন্তু জো তাকে এক বড় ধাক্কা দেয়। সে স্বীকার করে যে সে অ্যানাকে ধোঁকা দিয়েছে। অ্যানা চোখের সামনে এক মর্মান্তিক দৃশ্য দেখে ভেঙে পড়ে। সে দেখে সৈন্যরা তার ছেলে জিনের শরীরে ঘুমের ইঞ্জেকশন পুশ করছে এবং তার মাথা কামিয়ে ফেলছে, যাতে তারা তার ব্রেইন বা মগজ বের করে নিতে পারে। অ্যানা পাগলের মতো কিমের কাছে ছুটে যায় এবং ছেলের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু কিম নিষ্ঠুরভাবে তা প্রত্যাখ্যান করে। সে জানায় অ্যানার তৈরি করা প্রজেক্ট সফল হয়েছে। এখানে সে জিনের কথাই বোঝাচ্ছিল। কিম আরও জানায় ল্যাব এখন জিনকে ব্যবহার করে তার মতো আরও হাজার হাজার মডেল তৈরি করবে। সে অ্যানাকে মনে করিয়ে দেয় জিনকে তৈরি করার সময় অ্যানা নিজেই এই শর্তে রাজি ছিল। ঠিক সেই মুহূর্তে অ্যানা পেছনে গুলির শব্দ পায়। সে ঘুরে দেখে সৈন্যরা জোকে গুলি করে মেরে ফেলেছে। কিম জানায় এখানে উপস্থিত বাকি সবাইকেও মেরে ফেলা হবে, শুধুমাত্র অ্যানাকেই এখান থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। উপায় না দেখে অ্যানা তার ছেলের কাছে ফিরে আসে। সে জিনকে শেষবারের মতো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বিদায় জানায়। এরপর এক বুক কষ্ট আর ট্রমা নিয়ে সে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। হেলিকপ্টারে বসার পরেই দুইজন সৈন্য সেখানে ওঠে। তাদের হাতে জিনের মগজ বা ব্রেন ছিল, যা তার শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। এর পরের দৃশ্যে আমরা অ্যানা এবং জিনকে তার ব্রেইনকে একটি স্পেস শিপে দেখতে পাই। সে ল্যাবের টিমের সাথে স্পেস শিপে অবস্থান করছে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরছে। সেই সময় সু নামে এক ব্যক্তি অ্যানার সাথে যোগাযোগ করে। সু জানায় সে এই মিশনের প্রধান। সে এক ভয়ঙ্কর খবর দেয়, আগামী 15 মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানবে, যার ফলে পৃথিবীর প্রায় সমস্ত প্রাণ ধ্বংস হয়ে যাবে। মানবজাতিকে সম্পূর্ণ বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ল্যাব থেকে মোট 7টি স্পেসশিপ লঞ্চ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এগুলো পাঠানো হয়েছে। এই স্পেসশিপগুলোতে যারা আছে তারাই এখন মানবজাতির শেষ বংশধর বা সার্ভাইভার। সু জানায় তারা এখন ইসাবেলা ল্যাবের দিকে যাচ্ছে। সেখানে তারা কৃত্রিম মানব শরীর তৈরি করতে সক্ষম, কিন্তু অ্যানাই একমাত্র ব্যক্তি যে ওই শরীরগুলোতে মানবিক আবেগ বা হিউম্যান ইমোশন ইনস্টল করতে পারে। সু আরও জানায় এবার তারা শুধু শিশু তৈরি করবে না, বরং মা এবং শিশু দুটোই তৈরি করবে। এতে মানব প্রজনন বা রিপ্রোডাকশন দ্রুত হবে। এই নতুন মানব প্রজাতিকে এমনভাবে ডিজাইন করা হবে যেন তারা মহাবন্যার পরের পৃথিবীতেও টিকে থাকতে পারে। কিন্তু অ্যানা তার শেষ কথা বলে। সে জানায় মানবজাতিকে টিকিয়ে রাখতে হলে সবার আগে বেঁচে থাকার ইচ্ছা বা সার্ভাইভাল ইনস্টিংক্ট বুঝতে হবে, আর এটার জন্য মায়ের মমতা বা ম্যাটার্নাল ইনস্টিংক্ট থাকা সবচেয়ে জরুরি। অ্যানা সিদ্ধান্ত নেয় যে এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটি মায়ের উপর চালানো হবে। নিয়ম হলো বাচ্চাকে মায়ের কাছ থেকে লুকিয়ে রাখা হবে। মাকে হাজারো বাধা বিপত্তি আর কষ্টের মধ্য দিয়ে গিয়ে তার সন্তানকে খুঁজে বের করতে হবে। যদি মা ব্যর্থ হয় তবে পুরো এক্সপেরিমেন্ট আবার শূন্য থেকে শুরু করা হবে, আর যদি মা তার সন্তানকে খুঁজে পায় তবেই পরীক্ষাটি সফল বলে গণ্য হবে। সু সতর্ক করে দেয় যদি মা এই পরীক্ষায় ব্যর্থ হয়
তবে এর অর্থ হবে মানবজাতির সম্পূর্ণ বিলুপ্তি। অ্যানা কিছু বলার আগেই সামনের একটি স্পেস শিপ ধ্বংস হয়ে যায় এবং তার ধ্বংসবশেষ এসে তাদের শিপে আঘাত করে। এরপর গল্পটি এক নতুন মোড় নেয়। অ্যানা আবার জিনের ডাকে ঘুম থেকে জেগে ওঠে। জিন বলে তাদের অ্যাপার্টমেন্ট সুইমিং পুল হয়ে গেছে। অ্যানা অবাক হয়ে উঠে বসে, কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। অ্যানার টি শার্টে 491 লেখাটি দেখা যায়। এর মানে হলো অ্যানা 491 বার এই একই ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই জোয়ের ফোন আসে। জো আবার সেই একই কথা বলে, সে অ্যানার নিরাপত্তা ও উদ্ধারের দায়িত্বে আছে। কথা বলার সময় জিন অ্যানাকে তার আঁকা ছবি দেখাতে চায়, কিন্তু অ্যানা তাকে বকা দিয়ে সরিয়ে দেয়, কারণ সে ফোনের দিকে মনোযোগ দিতে চাইছিল। জো তাকে ছাদে যাওয়ার নির্দেশ দেয় এবং জিনকে অবশ্যই সাথে নিতে বলে। কিন্তু এবার জিনের কথা শুনে অ্যানার হিউনের সেই সতর্কবাণী মনে পড়ে যায় যে ল্যাব তার ছেলেকে কেড়ে নেবে। বিপদ